আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে রোববার ৯ নভেম্বর ২০২৫। আমরা পড়ছি প্রথম আলো। তো মলা টোলটালেই হচ্ছে মূল পত্রিকা। তো অনেক বড় একটা অ্যাড ছিল। আমরা কিছু তথ্য দিয়ে তারপর হচ্ছে মূল পত্রিকায় চলে যাব। তো এই লোকটার নাম হচ্ছে জেমস ওয়াটসন এবং ইনি হচ্ছেন একজন জেনেটিসিস্ট। তো তিনি জীবন রহস্য ডিএনএর হচ্ছে ডাবল হেলিক্স হচ্ছে সূত্র হচ্ছে তিনি দিয়েছিলেন। তো আমরা কেউই জানতাম না যে ডিএনএ আসলে দেখতে কীরকম। তো 1853 সালে এই জেমস ওয়াটসন হচ্ছে এবং তার সহযোগী ফ্রান্সিস ক্রিক হচ্ছে প্রথম হচ্ছে আপনার ডিএনএ হচ্ছে আবিষ্কার করে, যে তারা বলে যে ডিএনএ হচ্ছে দেখতে সুতার মতো পেঁচানো এরকম। তো দুইটা সুতো থাকে, এই জন্য এটাকে দ্বিসূত্র বলা হয়ে থাকে। তো এই তথ্যটি গুরুত্বপূর্ণ, এই জন্য হচ্ছে আমরা আলোচনায় রাখছি। এবং তিনি নভেম্বরের 6 তারিখে হচ্ছে মৃত্যুবরণ করেন। তো আমরা হচ্ছে মূল পত্রিকায় চলে যাচ্ছি। তো সবাইকে মূল পত্রিকায় স্বাগতম। সমঝোতার সম্ভাবনা ক্ষীণ, সিদ্ধান্ত সরকারের হাতে। তো জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার হচ্ছে 7 দিনের হচ্ছে সময়সীমা দিয়েছিল, যে রাজনৈতিক দলগুলো একসাথে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তো সরকার নিজে থেকেই হচ্ছে, যদি রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে সিদ্ধান্ত না দিতে পারে, তবে সরকার হচ্ছে নিজে থেকেই একটা সিদ্ধান্ত দিয়ে দেবে। প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান কোনো বিষয় আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে আলোচনা আগ্রহী এবং যাব, কিন্তু অন্য একটি দল আমাদের আহ্বান জানাচ্ছে কেন, এটি বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির হচ্ছে স্থায়ী কমিটির সদস্য। তারপর জামাত বলছে যে বিএনপির মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু ওনারা বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না। বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে এবং অন্যদেরকে উদ্ধৃত করবে। তো তারেক রহমানের প্রতিবেদক, তিনি বলছেন যে ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে তিনি উল্লেখ করেন। এবং হচ্ছে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি, গণভোটের জন্য বাড়তি কিছু প্রস্তুতি লাগবে। যদি হচ্ছে নির্বাচনের আগে গণভোট হয়, তবেও ইসির হচ্ছে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে, শুধুমাত্র সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মামদানির প্রচার কৌশলে এগোনোর চেষ্টা হচ্ছে ট্রাম্পের, এবং জীবনযাত্রার ব্যয় কমানো সহ নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, এবং ট্রাম্প তার এই ন্যারেটিভকে গ্রহণ করছে। তো আপনারা জানেন যে 1/11-এর পর যে যুক্তরাষ্ট্রের মানুষজনের হচ্ছে মুসলমানদের প্রতি একটা অন্যরকম নেগেটিভ চিন্তাভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মামদানির জয়টা আসলে এইসব ন্যারেটিভ ভেঙে দিচ্ছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, ট্রাম্পের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো ট্রাম্প কিন্তু হার মানবে না। আমরা যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে একটি এডিটোরিয়াল কলামে পড়ব বিস্তারিত। তো কিছু প্রশ্ন রেখেছে এখানে, যে সম্প্রতি মুক্ত তরুণ ও স্বাধীনতা তরুণ কোথায় নির্মাণ করা হয়েছে, এটা হচ্ছে ঢাকায়। আচ্ছা, তারপর সম্প্রতি পাকিস্তানের কোন প্রদেশে স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে, এটা হচ্ছে খাইবার পাখতুনখোয়াতে। সম্প্রতি কোন দেশে ঘূর্ণিঝড় হচ্ছে কালমেঘে আঘাত হানে, এটা হচ্ছে ফিলিপাইনে। আর বাংলাদেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড আছে হচ্ছে বাংলা বান্ধা সীমান্তে। বৃহত্তর দলে যদি রাস্তায় নামে তাহলে সংঘর্ষ হবে। এ বিষয়ে সংলাপে হচ্ছে আমির খুসরু। নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা করে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খুসরু কথা বলেছেন। আচ্ছা, দলগুলো না পারলে সরকার সিদ্ধান্ত দেবে, এটি আবার বলেছেন যে প্রেস সচিব হচ্ছে শফিকুল আলম, তিনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি এই কথা বলেছেন। তো এই ছিল প্রথম পাতার গুরুত্বপূর্ণ খবর। আমরা একটু জুলাই সনদ নিয়ে পড়ব। জুলাই সনদে নারীর বিষয় উপেক্ষিত। জাতীয় নারী শক্তির হচ্ছে আলোচনায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যে নারীর কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শিরোনামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তো তারা মনে করছে যে জুলাই সনদের পুরো প্রক্রিয়ায় নারী বর্জিত। যতটা না ব্যথিত হয়েছে, তার বিষয়টি তার চেয়ে বেশি দুশ্চিন্তায় উদ্বেগে ফেলেছে। এটি কিসের লক্ষণ এবং দেশ কোন দিকে যাচ্ছে? তো আমরা জানি যে 48টি বিষয় হচ্ছে গণভোট হবে, এবং সরাসরি নির্বাচনে অন্তত 33% নারীকে মনোনয়নের দাবি ছিল। রাজনৈতিক দলগুলো সেটাকে শেষ পর্যন্ত 5% নামিয়ে এনেছে, এবং নারী শক্তি কমিশনের কাছে বিষয়টি উদ্বেগের মনে হয়েছে, তাই তারা এই বিষয় নিয়ে হচ্ছে লিখেছে বা কথা বলেছে।
এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা পরিকল্পনায় যে 7টি প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সবার জানা দরকার। আপনারা জানেন যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত আছে এবং এটি হচ্ছে আপনার তিস্তা সংকট সমাধানে কাজ করবে। কিন্তু চীনের দ্বারা প্রস্তাবিত এবং হচ্ছে এটি বাস্তবায়িত হলে একটি প্রকল্প সফল হবে তার নিশ্চয়তা নেই। এর মূল কারণ হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের নদ-নদীর পরিস্থিতি চীনের নদ-নদী থেকে খুবই ভিন্ন। ফলে বাঁধ নির্মাণে চীনের প্রযুক্তিগত বিপুল সামর্থ্য থাকলেও বাংলাদেশের নদ-নদী ব্যবস্থানে তাদের পারদর্শিতা যে উপযোগী হবে তার হচ্ছে নিশ্চয়তা নেই। তো তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে হচ্ছে 7টি প্রশ্ন হচ্ছে আপনার এসেছে। তো 7টি প্রশ্ন হচ্ছে একটু পড়ি। এখানে আসলে যে 7টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে আপনার তিস্তার প্রস্থ যদি বর্তমানের 1/4 করা হয়, এর গভীরতায় যদি তেমন বৃদ্ধি না ঘটে, তাহলে তিস্তার প্রস্থের যে হ্রাস ঘটবে তার দ্বারা তিস্তা কীভাবে বর্ষাকালের হড়কা বন্যার বিপুল প্রভাব ধারণ করবে। আরও একটি প্রশ্ন হচ্ছে যে তিস্তার শুষ্ক মৌসুমে প্রবাহ যদি বৃদ্ধি না করা যায় তাহলে ওই নদীর নাব্যতা রক্ষা করা কীভাবে সম্ভব হবে এবং সেক্ষেত্রে এতগুলো টার্মিনাল ও জেটি নির্মাণ করে কী লাভ হবে। তো বাংলাদেশের অভ্যন্তরে নদীখাত পরিবর্তনের মাধ্যমে তিস্তা সমাধান করে ফেলা সম্ভব এমন একটি ধারণা সৃষ্টি করে পাওয়ার চায়নার প্রকল্প কি ভারতের কাছ থেকে তিস্তার ন্যায্য হিসেবে দাবি ও তা আদায়ের সংগ্রামকে দুর্বল করে দেবে না। তো সবচেয়ে বেশি যেটি আমার কাছে উদ্বেগের মনে হচ্ছে সেটা হচ্ছে চীনের এই যে মিনশেং ব্যাংকের কাছ থেকে আমরা চড়া সুদে এটি নির্মাণ করতে যাচ্ছি এবং এই জনগণের টাকাই হচ্ছে এই সুদ পরিশোধ করা হবে। এবং আপনারা জানেন যে চীন আসলে মানুষকে যে দেশগুলোকে লোন দিচ্ছে তাদের কিন্তু এই জায়গায় বড় স্বার্থ থাকে। তো আমরা কিছু প্রশ্ন নেব যে সম্প্রতি কোন নদীকে মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি হচ্ছে হালদা নদীকে, ঠিক আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কত সালে প্রথম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রণীত হয়। এটি হচ্ছে 1989 সালে। নিউ ইয়র্ক হচ্ছে হাডসন নদীর তীরে অবস্থিত। যাই হোক, বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন। 24তম এশিয়ার আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হচ্ছে বাংলাদেশ এবং বিখ্যাত চিত্রকর্ম হালচাষ কার্ড সৃষ্টি এটি হচ্ছে SM সুলতান। এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। আমরা আমাদের গুরুত্বপূর্ণ কলাম মতামত কলামে আমরা চলে এসেছি। তো নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে লিখেছেন উম্মে ওয়ারা। তিনি বলছেন নারীর সম্মানহানি ও বুলিংয়ের পেছনের রাজনীতি নিয়ে। বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতা নতুন কিছু নয়। গত 13ই অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও বাংলাদেশ জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জরিপ অনুযায়ী প্রতি 4 জনের মধ্যে 3 জন নারী জীবনে অন্তত একবার জীবনসঙ্গী বা স্বামীর কর্তৃক সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে রয়েছে শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতা। এরপর অর্ধেক নারী গত 1 বছরে এই ধরনের সহিংসতার শিকার হয়েছেন। শারীরিকভাবে আঘাত না করেও প্রযুক্তি ব্যবহার করে নারীদেরকে সম্মানহানি বুলিংয়ের এই প্রবণতাকে বিক্ষিপ্ত কোনো ঘটনা হিসেবে দেখলে চলবে না, বরং এর পেছনের রাজনীতিকে ও অর্থনীতিকে বুঝতে হবে। নারীবাদী সমাজতাত্ত্বিক শ্রীমন্ত ব্যবহার তার সেকেন্ড সেক্স গ্রন্থে আধুনিক নারীবাদী চিন্তার অন্যতম মৌলিক গ্রন্থ, যা নারী পুরুষের সম্পর্কের সামাজিক ও ঐতিহাসিক দার্শনিক ভিত্তি পুনর্নির্বাচনের আহ্বান জানায়। বইটির কেন্দ্রীয় তত্ত্ব হলো কেউ নারী হয়ে জন্মায় না, বরং নারী হয়ে ওঠেন। অর্থাৎ নারী ও পুরুষের পার্থক্য কেবল জৈবিক নয়, সমাজ, সংস্কৃতি ও ইতিহাস দ্বারা সেটি নির্মিত হয়ে থাকে। সব জায়গায় পুরুষকে মানুষ ও সার্বজনীন সত্তা হিসেবে দেখা হয়েছে, আর নারীকে দেখা হয়েছে পুরুষের তুলনায় অন্য অধীন বিচ্যুত সত্তা হিসেবে। এই অসম সামাজিক প্রক্রিয়া পুরুষকে নিজেদের সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত করে আর নারীকে অবজেক্ট, এবং সামাজিকরণের ফলে মেয়েরা নিজেদের অস্তিত্বকে পুরুষের দৃষ্টিতে মূল্যায়ন করতে শেখেন, যা তাদের আত্মচেতনার বিকাশে বাধা সৃষ্টি করে। তো আপনারা বুঝতে পারছেন যে পিতৃতান্ত্রিক কেবল নারীর উপর পুরুষের আধিপত্য নয়, বরং এটি জটিল ব্যবস্থাপনা হিসেবে তিনি মনে করছেন। এজন্য হচ্ছে আপনার আধুনিক সমাজে যখন নারীরা শিক্ষা, কর্মসংস্থান এবং অধিকার অগ্রগতি অর্জন করছেন, তখন নতুনভাবে সৌন্দর্যের আদর্শ তাদের উপর সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ আমরা জানি যে চিন্তা করলেই অনুধাবন করা সম্ভব যে সৌন্দর্যের কোনো সার্বজনীন মানদণ্ড নেই, বরং এটি ব্যক্তিবিশেষে অনেক বেশি পরিমাণে ভ্যারি করে এবং সমাজ, কালচার এই জিনিসটাকে বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করছে। এই ন্যারেটিভ আসলে বাস্তবসম্মত বা প্র্যাগমেটিক নয়, সর্বসময়
ক্ষমতার অধিকারী শুধু বাবা হবেন, ছেলে শিশু বা মেয়ে শিশুর প্রতি আচরণে জেন্ডার ভিত্তিক বৈষম্য হবে, এগুলো যদি হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনায় থাকে, তবে কিন্তু আমরা নারী এই পরিবর্তনে হচ্ছে আমাদের ভালো কিছু প্রত্যাশা কঠিন হবে। তো এই বিষয়টি বলছেন যে উম্মে ওয়ারা। তো আমরা একটু দেখি যে অতীতের ভুল থেকে যে আমাদের নীতি নির্ধারক ও আমলাতন্ত্ররা হচ্ছে শিক্ষা নেয় না, এটি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। এটার প্রমাণ হয়েছে যে মাধ্যমিকের বই হচ্ছে এবারও শিক্ষার্থীরা দেরিতে পাবে। গত বছর হচ্ছে 3 মাস লেট হয়েছে এবং এবছরও দেখা যাচ্ছে যে সেম দেরি হবে। তো বিষয়টা এই জন্য যে আমরা বিষয়টাকে খুব ভালোভাবে আমলে নেইনি, যার কারণেই কিন্তু হচ্ছে আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীরা বিষয় হিসেবে কি পড়ে? প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালার উদ্ধৃত সংকট আমাদের উদ্বিগ্ন ও হতাশ করেছে। শিক্ষার্থীরা প্রয়োজনকে কোনোভাবেই পক্ষ বিপক্ষের রাজনীতি করে তোলা ঠিক নয়। সরকারের পরিবর্তিত সিদ্ধান্ত যথেষ্ট বিবেচনা প্রসূত বলে মনে হয়নি। তো এবছর আগস্ট মাসের শেষ দিকে হচ্ছে আপনার একটা নিয়োগ প্রজ্ঞাপন হচ্ছে জারি হয়েছে এবং যে বিষয়গুলো হচ্ছে এখানে এসেছে সেগুলো আসলে একজন শিক্ষার্থী বান্ধব বলে মনে করছেন না অনেকেই, যার কারণে হচ্ছে আপনার আমাদের যে নতুন প্রজন্ম তাদের বিষয়টি নিয়ে অনেকেই হচ্ছে উদ্বেগ প্রকাশ করেছেন। তো বলছিলাম যুক্তরাষ্ট্রের রাজনীতির কথা, ডেমোক্রেটরা সাবধান, ট্রাম্প প্রতিশোধের ছক কষছেন। তো জোহরান মামদানির জয় ট্রাম্পকে হচ্ছে যে রাজনীতি সেটাকে প্রশ্ন তুলেছে এবং আমরা জানি যে ট্রাম্প হার মানতে জানেন না। এবং আমেরিকার অন্য প্রান্তে দেখা যাচ্ছে যে ডেমোক্রেটরা হচ্ছে আপনার সাফল্য পাচ্ছে। ক্যালিফোর্নিয়া, তারপরে ভার্জিনিয়াতে গভর্নর নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে হচ্ছে ডেমোক্রেটরা। তো ট্রাম্প সবচেয়ে বিরক্ত হয়েছে যে আপনার মামদানির জয়ে তিনি সবচেয়ে বিরক্ত হয়েছেন এবং ট্রাম্প মামদানিকে এক কমিউনিস্ট পাগল বলে হচ্ছে আখ্যায়িত করেছেন। ট্রাম্প তার রাজনীতিতে কিছু নতুন ট্যাকটিক্স আনার চেষ্টা করছেন। তিনি রিপাবলিকদের উপর চাপ দিচ্ছে কংগ্রেসের সীমানা এমনভাবে পুনর্নির্ধারণ করতে যাতে 5টি নতুন নিরাপদ রিপাবলিকান আসন তৈরি হয়। আর এখানেই শেষ নয়, ট্রাম্প নর্থ ক্যারোলিনা, মিসৌরি, তারপর ইন্ডিয়ানা রিপাবলিকানদেরও একইভাবে এলাকা পুনর্গঠনের আদেশ দেন। আচ্ছা, যদি নির্বাচন অবাধ হয় তাহলে ডেমোক্রেট জিততে পারে, তারা ট্রাম্পের স্বৈরাচারী পথে বাধাও দিতে পারে, কিন্তু নির্বাচন আদৌ অবাধ হবে কিনা সেটি বড় প্রশ্ন। তো আমরা জানি যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলমানদের নিয়ে নানা রকম চিন্তা ভাবনা ছিল। 9/11-এর পর আসলে পৃথিবীর মানুষজনের কাছেও মুসলিমদের পরিচয়টা আসলে অন্যরকমভাবে প্রেজেন্টেড হয়েছে। তো এই জন্য এরপর যে এত বছর পরে যে একজন মুসলিম ডেমোক্রেট যে নিউ ইয়র্কে জয়লাভ করবে, এটা আসলে অনেকেই চিন্তা করতে পারেনি। তবে যেটা হওয়ার সেটা তো হয়েছে, এখন দেখা যাক শেষমেশ আসলে কী হয়। মামদানির জয় রুখতে পারেনি 26 ধনকুবের বিপুল ব্যয়। এই যে মামদানির যে প্রতিদ্বন্দ্বী ছিল তার নাম হচ্ছে অ্যান্ড্রু কুমো। সে হচ্ছে আপনার 2,20,00,000 কিন্তু তার প্রচারণার জন্য পেয়েছিল। তারপরেও কিন্তু হচ্ছে জোহরান মামদানিকে কিন্তু হারাতে পারেনি। তো এর বিষয়ে আসলে বলা যায় যে গণতান্ত্রিক ধারায় জনগণের পাওয়ারটাকে যে রিকগনাইজ করবে, জনগণের সাথে থেকে যারা কাজ করবে, তারাই কিন্তু বর্তমানে হচ্ছে রাজনীতি বলেন যে কোনো বিষয় হচ্ছে এগিয়ে থাকবে। গাজায় গণহত্যার প্রমাণ মার্কিন গোয়েন্দা তথ্যে। শান্তি আলোচনায় অচল অবস্থা, পাল্টাপাল্টি দোষারোপ। পাকিস্তান আফগানিস্তানের সংঘাত চলছে এবং এটি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সীমালাইন হচ্ছে ডুরান লেখায় মূলত এই উত্তেজনা চলছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কলাম আছে, সেটা হচ্ছে অর্থ বাণিজ্য। মূল্যায়নে আসছে জাতিসংঘ মিশন। আপনারা জানেন যে 10 থেকে 13ই নভেম্বর দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবারে হচ্ছে জাতিসংঘের হচ্ছে অধিবেশন বসে। তথ্যটি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এবং আপনার বাংলাদেশ 2026 সালে হচ্ছে এলডিসি থেকে উত্তরণের কথা ছিল। এটি হচ্ছে কিন্তু এখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে যে আমরা এখনও পুরোপুরি রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামো এখনও ওরকম অবস্থানে যায়নি যাতে আমরা এলডিসি থেকে বের হতে পারবো। তো আপনারা জানেন এই এলডিসি থেকে বের হতে পারবে কিনা এই সিদ্ধান্ত মূলত জাতিসংঘই নেবে। এই বিষয়টি এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি আছে বলেই আমরা উত্তরণে পিছিয়ে দেওয়ার দাবি করছি। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের দিক থেকেও প্রস্তুতির ঘাটতি আছে। তো
একজন হচ্ছে বিশ্লেষক বলছেন যে আমরা সরাসরি তাদেরকে এই দাবি না করে বরং হচ্ছে যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে মোকাবেলা করতে পারি সেই চিন্তা করা উচিত। তো দেখা যাক কী হয়। 2026 সালের 24শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণী থেকে বের হয়ে যাবে। এর আগে 2028 সালে মাথাপিছু আয়, মানব সম্পদ ও জলবায়ু, অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3 সূচকে উত্তীর্ণ হয়ে জাতিসংঘের মানদণ্ডে এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করা হচ্ছে বাংলাদেশ। তো এখন হচ্ছে বিষয়গুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আর উত্তরণে যদি বের হয়ে যায় তবে বাংলাদেশ কিন্তু কিছু সুবিধা হারাবে। আপনারা জানেন যে এই যারা লোয়েস্ট ডেভেলপিং কান্ট্রিগুলো আছে তাদেরকে কিছু সুবিধা দেওয়া হয়। তারা বিনা শুল্কে আপনার ওষুধ রপ্তানি করতে পারে, তারপরেও মেধাস্বত্ব ছাড়ে হচ্ছে ওষুধ তৈরি করতে পারে। এই ধরনের সুবিধাগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশ হারাবে। তো এখন যে অবস্থা, এখন মনে হচ্ছে এটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়াবে। নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি বাজারে। তো বৈদ্যুতিক গাড়ি যে কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য যে এটি আসলে কার্বন ইমিশন কমাবে এবং পৃথিবীর যে গোল 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিটিগেট করার যে ইউনাইটেড এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনার এই বৈদ্যুতিক গাড়ি, গ্রিন এনার্জি রিসোর্স ব্যবহারের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার এই লক্ষ্য কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন অনেকেই। তো এই ছিল আজকের প্রথম আলো। যারা ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন প্রথম আলো পত্রিকা পড়ে থাকি এবং আমরা মনে করছি যে আমাদের চ্যানেলের যে কন্টেন্ট সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।